আচ্ছা দেখ, এখানে ওএস এর কয়েকটা মানে আমি প্রথম চ্যাপ্টার করাচ্ছি না, আমি সেগমেন্ট 2 করাচ্ছি এখন। কারণ সেগমেন্ট 2 থেকে 15 মার্কস থাকে, বুঝছস? মানে 15 মার্কস থাকবে সেগমেন্ট 2 থেকে। এবং সেগমেন্ট 2 এর যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো শিডিউল অ্যালগোরিদম। তো শিডিউল অ্যালগোরিদমের মধ্যে আমরা মোটামুটি 60টা শিডিউল অ্যালগোরিদম দেখবো, ঠিক আছে? তো 60টা শিডিউল অ্যালগোরিদম দেখবো। তো ফার্স্টে যে শিডিউল অ্যালগোরিদম দেখবো সেটা হচ্ছে এফসিএফএস। এফসিএফএস বলতে বোঝাচ্ছে যে ফার্স্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে? তো এই শিডিউল অ্যালগোরিদমটা পরীক্ষাতে এমন একটা আসে না, মানে স্প্রিং 22-তে আসছে, এরপরে রিসেন্টলি আর আসে নাই। এটা তেমন একটা, মানে এটা বেশি সহজ, তো ওই জন্য এটা দেয় না আর কি, ঠিক আছে? তা আমরা যেহেতু শিডিউল অ্যালগোরিদম যেহেতু সবগুলো দেখতেছি, তো এই জন্য এটা আমরা একটু দেখে নিচ্ছি আর কি, ঠিক আছে? তো তো এফসিএফএস যেটা আছে, যেমন আমাদের এটার মাধ্যমে আমাদের একটা গান চার্ট ড্র করতে হবে, সাথে ওটার ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম, তারপর হচ্ছে রেসপন্স টাইমস, এগুলো আমাদেরকে বের করতে হবে। তো এখন এখানের মধ্যে অ্যালগোরিদমটার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের এখানে দুই ধরনের অ্যালগোরিদম হয়, একটা হচ্ছে প্রিমটিভ, একটা হচ্ছে নন প্রিমটিভ, ঠিক আছে? প্রিমটিভ এবং নন প্রিমটিভ যেটা, সেগুলো আমরা এগুলো বোঝার মাধ্যমে বুঝবো আসলে প্রিমটিভ কোনটা বোঝায়, নন প্রিমটিভ কোনটা বোঝায়, ঠিক আছে? তো এখন আমরা আগে এই অ্যালগোরিদমটা একটু সলভ করি। তা আমাদের এরকম একটা চার্ট দেওয়া থাকবে, যেখানের মধ্যে এগুলো হচ্ছে P1 P2 P3 P4 P5, এগুলো হচ্ছে প্রসেস, ঠিক আছে? মানে একটা সিপিইউর মধ্যে, যেমন এটা হচ্ছে র্যাম, ঠিক আছে? র্যামের মধ্যে আমার অনেকগুলো প্রসেস আছে। এখন এই প্রসেসগুলো আমরা কি সিপিইউর মাধ্যমে কি করব, মানে এক্সিকিউশন করবো আর কি, ঠিক আছে? তো সিপিইউর মাধ্যমে যে এক্সিকিউশন করব, তো এখন এই এতগুলো প্রসেসের মধ্যে কোন প্রসেসটা আগে যাবে, তারপর ওটা কতটুকু কাজ করবে, এরপরে কোন প্রসেসটা যাবে। তো এগুলো ডিফাইন করার জন্য আমাদের শিডিউল অ্যালগোরিদম গুলো মানে আসছে আর কি, ঠিক আছে? তো 7 ধরনের শিডিউল অ্যালগোরিদম 7 ভাবে কাজ করে। তো কোনটা কিভাবে কাজ করে আমরা এখন দেখবো আর কি। তো ফার্স্ট আমরা দেখতেছি এফসিএফএস। তো এখানের মধ্যে যে চারটা দেওয়া আছে, এখানের মধ্যে ফার্স্ট হচ্ছে এই প্রসেস গুলোতেই আছে, যেমন 5টা প্রসেস দেওয়া আছে, যেগুলো P1 P2 P3 এভাবে ডিনোট করে দিছে। এরপরে প্রত্যেকটা প্রসেসে অ্যারাইভাল টাইম দিছে এবং সার্ভিস টাইম দিছে। সার্ভিস টাইমটাকে অন্য কথায় ব্রাশ টাইমে বলে, ব্রাস্ট ব্রাশ টাইম। সার্ভিস টাইম যে কথা, ব্রাশ টাইম সেম কথা, মানে সে কতটুক পর্যন্ত সার্ভিস দিবে বা সে কতটুক পর্যন্ত এক্সিকিউশন করবে, ওটাকে সার্ভিস টাইম বা ব্রাশ টাইম বলে আর কি, ঠিক আছে? আর আমি যে কথা বলতেছি, কথার মধ্যে হয়তো একটু ইংরেজি উচ্চারণ আর প্রোনাউন্সিয়েশন একটু ভুল হইতে পারে, বুঝছস? তোরা তো আবার একটু ইয়া করস। আচ্ছা দেখ, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদেরকে গান চার্টটা ড্র করতে হবে। তো গান চার্টটা কেমনে ড্র করব? এফসিএফএস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আগে কোন প্রসেসটা আসবে, যে প্রসেসটা আসবে ওই প্রসেসটা পুরোপুরি কাজটা কমপ্লিট করে তারপর অন্য প্রসেস আসবে, ঠিক আছে? যেমন র্যাম থেকে আমাদের এই যে 5টা প্রসেস আছে, এই প্রসেস থেকে যে কোনো একটা প্রসেস উঠলো, ধর সাপোজ আমি ধরলাম P2 উঠলো, ঠিক আছে? তাহলে এই P2টা আমার কি করবে, সিপিইউ তে যাবে। সিপিইউ তে যাওয়ার পর এই সিপিইউ তে পুরোপুরি কি করবে, এই P2টা পুরোপুরি কাজটা শেষ করবে। যতক্ষণ না পর্যন্ত P2 কাজ শেষ করতে পারতেছে, ততক্ষণ কোনো অন্য কোনো প্রসেস আসবে না, ঠিক আছে? মানে যেটা আসছে ওইটা পুরোটা কাজ করে, কমপ্লিট ভাবে কাজ করে, এরপর অন্য আরেকটা আসবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? তো আমরা যদি গান চার্টটা দেখি, ফার্স্টে হচ্ছে আমরা অ্যারাইভাল টাইম দেখবো, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা কিছু কোথা থেকে শুরু হবে, জিরো টাইম থেকে শুরু হবে না? এখন দেখ, এখানে অ্যারাইভাল টাইম, এখানের মধ্যে P1 এর ক্ষেত্রে অ্যারাইভাল টাইম হচ্ছে 1, ঠিক আছে? মানে 1 সেকেন্ডে কি আসবে, P1টা আসবে। তাহলে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে তো কোনো কাজ হচ্ছে না। যেহেতু কোনো কাজ হচ্ছে না, ওটাকে আমরা আইডিয়াল স্টেটের মধ্যে রাখবো, ঠিক আছে? এরপরে ওয়ান টাইমে কি আছে, অ্যারাইভেল যখন 1 হয়েছে তখন কি আছে, P1 আসছে না? তা আমরা কি করছি, P1টাকে আমরা কি করলাম, আনলাম, ঠিক আছে? এবং P1 কতক্ষণ পর্যন্ত সার্ভিস দিবে, 12 ইউনিট অফ টাইম পর্যন্ত আমাদের কি দিবে, সার্ভিস দিবে, ঠিক আছে? তা এখন যতক্ষণ না পর্যন্ত আমার P1টা 12 ইউনিট পর্যন্ত শেষ হচ্ছে না, মানে যতক্ষণ সার্ভিস টাইম থাকবে ততক্ষণ পর্যন্ত আর অন্য কোনো প্রসেস ঢুকতে পারবে না। হ্যাঁ, যেমন 12 টাইমের মধ্যে আমাদের 7 অ্যারাইভাল টাইমে আছে, P2 আছে, তারপর হচ্ছে 11 অ্যারাইভাল টাইমে P3 আছে, এগুলো একটাও ঢুকবে না,
কেন ঢুকবে না? কারণ হচ্ছে যে আমার P1 যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, এই P2 এবং P3 কি করতে পারবে না, প্রসেসটা মানে সিপিইউ তে রান করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার P1টা শেষ হচ্ছে। ঠিক আছে? তো ওই জন্য আমরা যেহেতু সার্ভিস টাইম কত 12, তাহলে একের সাথে 12 যোগ করলে কত হয়, 13 হয়। তার 13 ইউনিট অফ টাইম পর্যন্ত কে চলবে, P1 চলবে। এখন 13 ইউনিট অফ টাইমের মধ্যে তো P1 চলছে, P1 চলার মধ্যে এখন 13-র মধ্যে কোন কোন অ্যারাইভাল টাইম আমাদের আছে দেখবো, কোন কোন প্রসেসে অ্যারাইভাল টাইম এই 13-র ভিতরে ঢুকছে দেখবো। এখন 13-র মধ্যে আমরা কি কি দেখতেছি, 13-র মধ্যে আমাদের 7টাও ঢুকতেছে, 11টাও ঢুকতেছে, 12টাও ঢুকতেছে। তাহলে এই তিনটা প্রসেস ঢুকতেছে না? এখন এই তিনটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটাকে আগে রাখবো? যে প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে ছোট, মানে যে প্রসেসে অ্যারাইভাল টাইম মানে আগে অ্যারাইভ করছে, ওই প্রসেসটাকে আগে নিব। যেমন এখানের মধ্যে P2টা আগে অ্যারাইভ করছে, কেন? P2 এর হচ্ছে 7, বাকিগুলো হচ্ছে 11 এবং 12। তাহলে P2 এর অ্যারাইভাল টাইমটা ছোট না? ওই জন্য P2টা কি করবে, এরপরে মানে এরপরে স্টেপে P2টা যাবে। তো P2টা প্রসেসটা কমপ্লিট করবে। এখন কতটুকু কোন পর্যন্ত কমপ্লিট করবে? এর সার্ভিস টাইম হচ্ছে 7। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত সার্ভিস টাইম 7 পর্যন্ত আমাদের কি করবে, P2টা প্রসেস চলবে সিপিইউ তে। তাহলে এখন আমরা 13-র সাথে 7 যোগ করলে কত হয়, 20 হয় না? এখন এই 20 টাইম পর্যন্ত আমাদের কে চলছে, P2টা চলছে। ঠিক আছে? এখন তাহলে P2 আমাদের শেষ। এখন এই 20 টাইমের মধ্যে কোন কোন প্রসেস আছে? তাহলে এই 20 টাইমের মধ্যে কোন কোন প্রসেস দেখতেছি, এই 20 টাইমের মধ্যে আমরা এইটাও দেখতেছি, এইটাও দেখতেছি, এইটাও দেখতেছি। ঠিক আছে? 11, 12 এবং 17। তো এই এই তিনটা প্রসেস হচ্ছে P3, P4 এবং P5। তাহলে এই তিনটার মধ্যে কোনটা আগে প্রবেশ করবে? যেটা অ্যারাইভেল টাইম ছোট। এখন এখানের মধ্যে অ্যারাইভেল টাইম ছোট কার, P3 এর না? যেহেতু P3 এর অ্যারাইভেল টাইম ছোট মানে এর আগে প্রবেশ করছে, মানে অ্যারাইভ করছে, ওই জন্য P3টা আমরা কি করব, এরপরের স্টেপে P3টাকে আমরা রাখবো, মানে সিপিইউর মধ্যে যাবে। তো এখন এটা কতটুকু পর্যন্ত এক্সিকিউশন করবে? এটা সার্ভিস টাইম পর্যন্ত। তাই P3 এর সার্ভিস টাইম কত, 6 না? তাহলে 6 টাইম পর্যন্ত এক্সিকিউশন করবে। তাহলে 20-এর সাথে 6 যোগ করলে কত, 26। তাহলে 26 টাইম পর্যন্ত আমাদের কি হয়েছে, আমাদের P3 প্রসেসটা চলছে। তাহলে এখন 26 টাইম পর্যন্ত চলছে, তাহলে আমাদের P3 এর কাজটাও শেষ। এখন আমাদের এই 26-এর মধ্যে কোন কোন প্রসেস আছে দেখতেছি, যে 12 আছে এবং 17 আছে। ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে কোন প্রসেসটাকে আগে রাখবো, যেটা অ্যারাইভাল টাইম ছোট বা যেটা আগে অ্যারাইভ করছে? তাহলে আগে কে অ্যারাইভ করছে, P4টা অ্যারাইভ করছে। ওই জন্য P4টাকে আমরা কি করছি, এখানের মধ্যে প্রসেস করছি। ঠিক আছে? এখন এটা কতটুকু পর্যন্ত এক্সিকিউশন করবে? এটা সার্ভিস টাইম কত, 9 না? 9 টাইম পর্যন্ত কি করবে, এক্সিকিউশন করবে। তাই 9 ইউনিট অফ টাইমটা আমরা যদি এখানে যোগ করি, 26-এর সাথে 9 যোগ করলে কত, 35 হয়। তাহলে 35 পর্যন্ত কে চলবে, P4টা চলবে। ঠিক আছে? তো P4টা চলা শেষ, এরপর আমাদের লাস্ট বাকি আছে একটা, সেটা কোনটা, P5। তাহলে আমরা আর কোনো কিছু দেখবো না, ডিরেক্ট P5টা কি করব, এক্সিকিউশন করবো। এখন কতটুকু পর্যন্ত করবে, 8 ইউনিট অফ টাইম পর্যন্ত। তাহলে 8 ইউনিট অফ টাইম পর্যন্ত করবে। তাহলে 35 সাথে 8 যোগ করলে কত হয়, 43 হয়। তাহলে এটা গেল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যেটা আগে আসবে ওটা পুরোপুরি কমপ্লিট করে এরপরে প্রসেসটাকে আনবে আর কি, বুঝছো? তো এখন এটা কোনটা আগে, কোন প্রসেসটা আগে আসবে, কোন প্রসেসটা পর আসবে, এটা আমরা দেখবো যে অ্যারাইভাল টাইমের উপর। অ্যারাইভাল টাইম যেটার আগে আসবে ওটাকে আমরা আগে করব, মানে প্রসেস করব। যেটা পর আসবে ওটাকে পরে প্রসেস করব। বুঝে গেছে? আর এখানের মধ্যে এটা হচ্ছে কোন ধরনের মানে অ্যালগোরিদম, আমরা বলছি না প্রিমটিভ আছে, একটা হচ্ছে প্রিমটিভ, প্রিমটিভ, একটা হচ্ছে প্রিমটিভ, আর এটা হচ্ছে নন প্রিমটিভ। ঠিক আছে? আর এটা হচ্ছে নন প্রিমটিভ। এখন আমাদের এই প্রসেসটা হচ্ছে যে, বা এই অ্যালগোরিদমটা হচ্ছে যে নন প্রিমটিভ। নন প্রিমটিভ মানে কি বোঝাচ্ছে, নন প্রিমটিভ মানে এটা বোঝাচ্ছে যে আমরা একটা প্রসেস যেটা আমরা কাজ শুরু করব সিপির মধ্যে, ওই প্রসেসটা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে অন্য কোনো প্রসেস ঢুকতে পারবে না, ওটাকে বলে নন প্রিমটিভ। আর প্রিমটিভ কোনটাকে বলে, প্রিমটিভ বলে যে যে প্রসেসটা আমরা একটা এনরোল করলাম, ঠিক আছে, মানে আমরা একটা প্রসেস রান করলাম সিপিইউতে, একটা টাইমের পর অন্য আরেকটা প্রসেস কি করবে, রান করবে। আর আগের প্রসেসটা কি হবে, ওই রেডি কিউতে, এটাকে এই পুরোটাকে বলে রেডি কিউ, মানে এটা হচ্ছে যে রেডি কিউ। ঠিক আছে? ওই আগের প্রসেসটা আবার রেডি কিউর মধ্যে ব্যাক চলে যাবে, ওটাকে বলে প্রিমটিভ। ঠিক আছে? তো এগুলো যখন এক্সাম্পল দিয়ে আমরা মানে করব, তখন আমরা আসলে প্রিমটিভ কোনটা নন প্রিমটিভ কোনটা বুঝতে পারবো। ঠিক আছে?
তো নন প্রিমটিমটা বুঝছো যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা আছে, এই অ্যালগোরিদমটা হচ্ছে নন প্রিমটিম। কারণ হচ্ছে যে এটা যে প্রসেসটা মানে যখন কাজ শুরু করবে, ওই প্রসেসটা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে অন্য কোনো প্রসেস কি করতে পারবে না, কাজ করতে পারবে না। আচ্ছা, তো এখন আমরা তো গান চার্টটা ড্র করে ফেলছি। তা আমাদের এখানে বলছে কি, বলছে যে অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ টার্ন আউট টাইম। তাহলে এই দুইটার জন্য আমাদেরকে একটা ছক আঁকতে হবে। তো চার্ট যেটা আঁকবো সেটা হচ্ছে আগের এই তিনটা পার্ট যেভাবে ছিল অ্যাজ এ কেস ওইভাবে বসা দিব। বসা দেওয়ার পর আমরা আরো তিনটা জিনিস এক্সট্রা নিব। একটা হচ্ছে কমপ্লিশন টাইম, একটা হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম, আর এটা হচ্ছে ওয়েটিং টাইম। কমপ্লিশন টাইমটা কেমনে বের করব? কমপ্লিশন টাইমটা হচ্ছে যে আমাদের এই যে গান চার্টটা দেখলাম, ওই গান চার্টের প্রসেস মানে যে প্রসেসটা নিলাম, ওই প্রসেসের এন্ড যে টাইমটা, মানে এন্ড বলতে মানে সর্বশেষ যে টাইমটা, ওই টাইমটাকে নিব। যেমন এখানের মধ্যে এই চার্টের মধ্যে P1 কোথায় শেষ হয়েছে? P1 13 ইউনিট অফ টাইমে শেষ হয়েছে না? তাহলে এই P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 13। P2 এর 20 ইউনিট অফ টাইমে শেষ হয়েছে না? ওই জন্য P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 20। সেম ভাবে P3 এর 26, P4 এর 35 এবং P5 এর 43। ঠিক আছে, এভাবে করে কমপ্লিশন টাইমটা নিব। এরপর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা করব কিভাবে? এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমি এখানে লিখছি। টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে কমপ্লিশন টাইম তো আমরা পাইছি, এখন কমপ্লিশন টাইম থেকে আমরা অ্যারাইভাল টাইম যেটা আছে এগুলো বিয়োগ করলে আমরা কি টার্ন অ্যারাউন্ড টাইম পাই যাব। তাহলে কমপ্লিশন টাইম 13 থেকে 1 বাদ দিলে 12, 20 থেকে 7 বাদ দিলে 13। তো এভাবে করে বিয়োগ করে করে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা কি করব, এখানে মানে ভ্যালুগুলো বসে দেবো। এ হচ্ছে ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইমের একটা সূত্র আছে, ওয়েটিং টাইম হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস ব্রাশ টাইম। ব্রাশ টাইম বা সার্ভিস টাইম, ঠিক আছে, এখানে সার্ভিস টাইম লিখছে, সার্ভিস টাইমটাকে ব্রাশ টাইমও বলে। তো এখন এখানে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমরা সার্ভিস টাইমটা বিয়োগ করবো। যেমন 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়, 13 থেকে 7 বিয়োগ করলে 6 হয়, 15 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 9 হয়। তো এভাবে করে আমরা ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে। তো এখন আমাদের এখানে চাইছে অ্যাভারেজ, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন আরাউন্ড টাইম। তো এখন আমরা কি করব, এখানে প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা সবগুলো যোগ করব। যোগ করার পর কত আসে? 47 আছে। 47 আমার এখানে প্রসেস কয়টা? পাঁচটা না? 5 দিয়ে ভাগ দিলে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম পাই যাচ্ছি, সরি, টার্ন আরাউন্ড টাইমের জন্য হচ্ছে তো এটা, ঠিক আছে, আর ওয়েটিং টাইমের জন্য হচ্ছে এটা, পুরোটা যোগফলটা নিব। আর প্রসেস কয়টা আছে ওই প্রসেসটা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাই যাচ্ছি? অ্যাভারেজটা পাই যাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে FCFS। তো FCFS এর মধ্যে কোনো ইয়ে আছে? আচ্ছা, আমরা এখন SJF টা একটু দেখি। SJF, SJF, এসজেএফ বলতে বোঝাচ্ছে হচ্ছে শর্টেজ জব ফাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা শিডিউল অ্যালগোরিদম, ঠিক আছে। আমরা একটা দেখলাম, এখন হচ্ছে যে আরেকটা দেখবো যেটা হচ্ছে যে এসজেএফ, ঠিক আছে। এই এসজেএফ টা প্রিমটিভও হয়, নন প্রিমটিভও হয়, ঠিক আছে। তো আমরা প্রিমটিভটাও দেখবো, কারণ হচ্ছে যে পরীক্ষাতে প্রিমটিভটা বেশি আসে, নন প্রিমটিভটা আসে না। নন প্রিমটিভটা যেহেতু আসে না, ওই জন্য আমি এখানে করি নাই। আর নন প্রিমটা যদি দেখতে হয় আমি মানে আমার ডিসক্রিপশন ইয়ার মধ্যে ওই ফারহান হাসান ভাই আছে যে, ওনার ইয়ারটা লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। কারণ ওখানে ভাইয়া প্রিম টিমটাও দেখেছে, নন প্রিম টিমও দেখেছে। তো নন প্রিম টিম দেখতে চাইলে ওখান থেকে দেখে নিস। আর প্রিম টিমটা হচ্ছে যে যেহেতু এটা পরীক্ষাতে প্রিম টিম দিয়ে বেশি আসে, ওই জন্য আমি প্রিম টিমটা করছি আর কি, ঠিক আছে। আর প্রিম টিম শর্টেজ জব ফাস্ট যে কথা, আরেকটা অ্যালগোরিদম দেখবো ওইটাও সেম কথা। তো আমরা আগে শর্টেজ জব ফাস্টটা দেখিনি, এসজেএফটা, তারপর আরেকটাতে যাব, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাদের চার্ট দিয়ে আছে, যেখানের মধ্যে প্রসেস দিয়ে আছে। হ্যাঁ, রেডি কিউ দেয়া আছে, কয়টা প্রসেস? 5টা প্রসেস দিয়ে আছে। এরপর ওটা ব্রাশ টাইম দিয়ে আছে, ওটা অ্যারাইভাল টাইম দিয়ে আছে। এখন আমাদেরকে বলছে যে গান চার্টটা ড্র করতে বলছে। এরপর হচ্ছে অ্যাভারেজ টার্ন আরাউন্ড টাইম এবং অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করতে বলছে, ঠিক আছে। তা আমরা আগে গান চার্টটা দেখি। তো আমরা যেহেতু প্রিম টিম বের করতেছি, তো এটা প্রিম টিম বলতে আমরা কি বলছিলাম, যেটা হচ্ছে যে নন প্রিম টিম বলতে বুঝেছিলাম যে যেটা ধরবে ওই কাজটা যতক্ষণ না পর্যন্ত ফিনিশ হচ্ছে অন্য কোনো প্রসেস কি হবে না, CPU তে আসবে না। কিন্তু প্রিম টিমের ক্ষেত্রে
আমার একটা প্রসেস যখন কাজ করতেছে, তখন একটা সার্টেন টাইম পর ও কি করবে, আবার রেডি কিউতে মানে আগের মানে এই কিউটাতে ব্যাক চলে যাবে, অন্য আরেকটা প্রসেস আসে রান করবে। তো এটা কিভাবে রান করবে আমরা একটু দেখি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমি এটা ডিরেক্ট ড্র করছি, আমি একটু বোঝানোর জন্য এটা এখন নতুন করে ড্র করছি, এটা একটু দেখাই, হ্যাঁ। আমরা এখানে প্রত্যেকটা 1 ইউনিট অফ টাইম করে দেখবো, ঠিক আছে, 1 ইউনিট করে আস্তে আস্তে আগাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানের মধ্যে আহ এখানের মধ্যে আমাদের অ্যারাইভেল সবার আগে কি অ্যারাইভ করতেছে, সবার আগে অ্যারাইভ করতেছে হচ্ছে P4, কারণ হচ্ছে 0 ইউনিট অফ মানে 0 ইউনিট অফ টাইমের মধ্যে P4টা আমাদের কি করতেছে, অ্যারাইভ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা P4টাকে আমরা শুরুতে অ্যারাইভ করলাম, এবং এটা 1 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে। আমরা 1 ইউনিট অফ টাইম করে করে আমরা আগাচ্ছি, ঠিক আছে, এক এক করে আগাই, ঠিক আছে, এক এক করে আগাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এরপর আমরা ডিরেক্ট এভাবে আঁকতে পারবো, ঠিক আছে। তো 1 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা আগাইলাম। তো P4টা বসাইছি, বসানোর পর এখন ওয়ানের ভিতর আর কোনো অ্যারাইভ টাইম আছে নাকি দেখি। দেখতেছি ওয়ানের মধ্যে আমাদের এই ওয়ান অ্যারাইভ টাইমে আমাদের P3টা কি করতেছে, অ্যারাইভ করতেছে, ঠিক আছে। তো P3টা যেহেতু অ্যারাইভ করতেছে, এখন আমার P3 এর বাস টাইম হচ্ছে যে কত, 8। আর হচ্ছে P4 এর বাস টাইম কত, 3। এখন যেহেতু ওয়ান পরিমাণ ইউনিট পরিমাণ কি করছে, প্রসেস রান করি ফেলছে P4টা, তাহলে এখানে 3 থেকে এক কমে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে না। এখন আমি এই অ্যারাইভ টাইমে মানে ওয়ানের পরে, এখন ওয়ানের পরে অ্যারাইভ করছে কে, P3 অ্যারাইভ করছে না। এখন আমরা P3টাকে বসাবো নাকি P4টাকে বসাবো, এটা আমরা ডিপেন্ড করবে যে ব্রাস টাইমের উপর, ঠিক আছে। তো বাস টাইমে এখানে হচ্ছে যে P3 এর হচ্ছে 8 আর P4 এর হচ্ছে 2। এখন বাস টাইম যা ছোট, মানে মানে সার্ভিস টাইম বা বাস টাইম যা ছোট, তাকে আমরা কি করব, মানে কি মানে গ্রান্ড চার্টের মধ্যে রাখবো, মানে ওই প্রসেসটা কাজ করবে। তাহলে এখানের মধ্যে ছোট কোনটা, P4 এর বাস টাইমটা ছোট না, 2 যেহেতু ছোট, আমরা কি করব, P4টাকে কি রাখবো, প্রসেসের মধ্যে রাখবো, ঠিক আছে, মানে সিপিইউ তে প্রসেসের মধ্যে P4টাকে রাখবো। তাহলে P4টাকে রাখলাম, এরপরে 1 থেকে 1 ইউনিট অফ টাইম পর্যন্ত গেলাম 2। এখন 2 এর মধ্যে আমাদের কি কি চলতেছে, এই P4টাও চলতেছে, P3টাও চলতেছে, আবার অ্যারাইভ টাইম আবার 2 এর মধ্যে কি আছে, P1ও আছে, ঠিক আছে, নতুন করে P1 আছে। এখন যেহেতু P4টা 1 থেকে 2-তে গেছে, মানে আরো 1 ইউনিট অফ টাইম পর্যন্ত কি টাইম পর্যন্ত ছিল মানে কাজ করছে, তাহলে 2 থেকে এক কমে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না। এখন P4 এর বাস টাইম হচ্ছে 1, P3 এর বাস টাইম হচ্ছে 8, আর P1 এর বাস টাইম হচ্ছে 6, ঠিক আছে। এখন এই তিনটার মধ্যে কার বাস টাইম ছোট, অবশ্যই P4 এরটা ছোট যেহেতু 1। তাহলে এখন কি হবে, আমাদের P4টাকে আমরা কি প্রসেসের মধ্যে রাখবো। তাহলে P4টাকে প্রসেসের মধ্যে রাখলাম, মানে 2 থেকে 3-তে প্রসেসের মধ্যে রাখলাম P4টাকে। তাহলে এটা কি 1 ইউনিট অফ টাইম পর্যন্ত কি করছে, যেহেতু কাজ করছে, তাহলে এটা চলে গিয়ে 1 চলে গিয়ে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে P4 এর কাজ আমাদের শেষ হয়ে গেছে ঠিক আছে, P4 এর আর কোনো কাজ নাই। তাহলে 3 টাইমের মধ্যে আমাদের কি হয়ে গেছে, P4 এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের এই 3 এর ভিতর মানে 3 এর ভিতর কোন কোন আমাদের অ্যারাইভ করছে, কোন কোন প্রসেস অ্যারাইভ করছে। তাই 3 এর ভিতর প্রসেস অ্যারাইভ আছে আর 1 আছে, মানে 1 বলতে P3টা আছে। এরপর অ্যারাইভটা 2 এর মধ্যে আমাদের P1টা আছে। এরপরে অ্যারাইভটা 3 এর মধ্যে কেউ নাই, ঠিক আছে, মানে এখন আপাতত আছে P1 এবং P3। এখন এই দুইটার মধ্যে আমি একটু এগুলো একটু মুছে দিই, হ্যাঁ। এখন আমাদের এই P1 এবং P3 এই দুইটার মধ্যে কাকে আমরা কি করব, মানে মানে এরপরে প্রসেস কে করবে এই দুইটার মধ্যে। এখন এই দুইটার মধ্যে ব্রাশ টাইমটা দেখবো, যেমন এই P1 এর ব্রাশ টাইম হচ্ছে 6 আর P3 এর ব্রাশ টাইম হচ্ছে 8, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে ছোট ব্রাশ টাইম কে, P1 এর না। এই জন্য P1টা আমাদের কি করব, প্রসেসের মধ্যে এন্টার করাবো, ঠিক আছে, P1টা এন্টার করানো। এখন P1টা কতটুক পর্যন্ত চলবে, এখন 1 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা চালালাম, চালানোর পরে এটা এক পরিমাণ কমে গেল, কমে গিয়ে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এই 4 এর ভিতর এখন আমাদের এখানে 4 চলে আসছে না। এখন 4 এর মধ্যে অ্যারাইভ করছে কোনটা কোনটা, কোন কোন প্রসেস অ্যারাইভ করছে। যেমন 4 এর মধ্যে আমার P5টাও অ্যারাইভ করছে, তারপর P1টা আমাদের অ্যারাইভ আছে, এরপর হচ্ছে যে P3টা আমাদের অ্যারাইভ আছে, তাহলে এই তিনটা প্রসেস অ্যারাইভ আছে। এখন এই তিনটা প্রসেসের মধ্যে এই তিনটা প্রসেসের ব্রাশ টাইম কার ছোট, যেমন P1 এর ব্রাশ টাইম হচ্ছে 5, P3 এর ব্রাশ টাইম হচ্ছে 8, আর P5 এর ব্রাশ টাইম হচ্ছে যে 4, ঠিক আছে। এখন এই তিনটার মধ্যে কে ছোট,
এই তিনটার মধ্যে কে ছোট? এই তিনটার মধ্যে অবশ্যই P5টা ছোট না? 5, 8 এবং 4 এর মধ্যে 4 ছোট না? 4 ছোট মিন্স হচ্ছে P5টা ছোট। তাহলে এখন আমাদের কি আনবো? P5টাকে আনবো, তো P5টাকে আনলাম। ঠিক আছে, তো P5টা আসছে। এখন 1 ইউনিট টাইম পর্যন্ত এই চলছে, ঠিক আছে, মানে 1 ইউনিট টাইম পর্যন্ত চলছে। তাহলে চলে কত হয়ে গেছে? P5টা এখানে 1 ইউনিট কমে 3 হয়ে গেছে ঠিক আছে। এখন 3 হয়ে গেছে তো বুঝলাম। ঠিক আছে, এখন এই 5 এর মধ্যে কোন কোন প্রসেস অ্যারাইভ করছে? এই 5 এর মধ্যে, আমাদের P2টাও অ্যারাইভ করছে, কারণ P2 এর অ্যারাইভ টাইম হচ্ছে 5। P2টা অ্যারাইভ করছে, P1টাও অ্যারাইভ আছে, P3ও অ্যারাইভ আছে, P5ও অ্যারাইভ আছে। ঠিক আছে, এখন এই চারোটা কি আছে, মানে প্রসেস অ্যারাইভ আছে। এখন এই চারোটার মধ্যে কোনটার বাস টাইম ছোট? যেমন P2 এর বাস টাইম হচ্ছে 2, P1 এরটা হচ্ছে 5, P3 এরটা হচ্ছে 8 এবং P5 এরটা হচ্ছে 3। তাহলে এই এই চারটার মধ্যে ছোট কোনটা ব্রাশ টাইম? P2 এর ব্রাশ টাইম ছোট না, যেহেতু 2। তাহলে ওই জন্য কি করলাম, P2টাকে আমরা আনলাম। ঠিক আছে, তাহলে P2টাকে আনলাম, আমরা কি করছি, 1 ইউনিট টাইম পর্যন্ত চালালাম। তাহলে 1 ইউনিট টাইম পর্যন্ত চালানোর পর এখন অ্যারাইভ টাইম এখান থেকে 1 কমে যাবে গা, 1 ইউনিট কমে এটা 1 হয়ে যাবে গা। এখন এই যে 6 আছে, এই 6 এর মধ্যে কোনটা কোনটা অ্যারাইভ করছে? এখন দেখতেছি 6 তো এখানে আর কোনো কিছু নাই, মানে সবগুলো অ্যারাইভ করে ফেলছে, প্রসেস সব অ্যারাইভ হয়ে গেছে গা। তাহলে এখন আমরা জাস্ট অ্যারাইভ টাইম আর দেখবো না, আমরা এখন ব্রাশ টাইম দিয়ে কাজগুলো করব। ঠিক আছে, তো এখন 6 এর মধ্যে এখন আমাদের এই এই চারটা চলতেছে। এখন এই চারটার মধ্যে ব্রাশ টাইম ছোট কে? ব্রাশ টাইম ছোট হচ্ছে P2 এরটা 1। এখন এটা 1 ইউনিট অফ কমে গিয়ে এটা 0 হয়ে যাবে গা। তাহলে এটা 6 থেকে 7-এ চলে আসছে P2টা। ঠিক আছে, তাহলে 7-এ চলে আসে, এটা 1 ইউনিট কমে গেছে। এরপর হচ্ছে যে এটা তাহলে P2 আমাদের কাজ শেষ, মানে P4 এবং P2 এর কাজ শেষ আমাদের। এখন আমাদের বাকি আছে P1, P3 এবং P5। এখন এই তিনটার মধ্যে ব্রাশ টাইম কাজ ছোট, P5 এর না, P5 এর হচ্ছে 3। তাহলে আমাদের 7 থেকে 8-এ P5টা যাবে, 1 ইউনিট কমে গেছে, 1 ইউনিট কমে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তাহলে 8 থেকে 9-এ আবার 1 ইউনিট কমে যাবে গা, 1 ইউনিট কমে কত হয়ে যাবে গা, 1 হয়ে যাবে গা। ঠিক আছে, যেহেতু এটা ছোট, এটা কাজটা শেষ করে ফেলবে। এরপরে 9 থেকে 10-এ আমাদের আবার P5টা 1 ইউনিট কমে যাবে গা, 1 ইউনিট কমে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে গা। এখন 10 পর্যন্ত আমাদের কি P5টাও কমপ্লিট হয়ে গেছে গা। ঠিক আছে, এখন বাকি আছে P1 এবং P3। এখন P1 এবং P3 এর মধ্যে ছোট কোনটা? ব্রাশ টাইম 5 এবং 8-এর মধ্যে ছোট 5 না? এখন যেহেতু 5 ছোট, তাহলে P1টা প্রসেস চালাবে। তাহলে P1টা এটা 1 কমে যায় কত হয়ে যাবে, 4 হয়ে যাবে গা। এরপর 1 কমে যায় কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এরপর কমে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। কমে 1 হয়ে যাবে, কমে 0 হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করছি, এই 10 থেকে একবারে 15 পর্যন্ত আমরা কি করছি, P1টাকে প্রসেস করে ফেলছি। ঠিক আছে, কারণ 1 1 কমে আমাদের কত যাচ্ছে, মানে কমতে কমতে ছোট হয়ে যাচ্ছে গা। যেহেতু শুরুতে 5 8-এর থেকে ছোট, মানে এরপরে বাকি যত সংখ্যা থাকুক না কেন সেটা তো 8-এর থেকে ছোট হবে, কারণ এটা তো কমতেছে, 5টা কমতেছে না। তো কমার মান তো 8-এর থেকে ছোটই হবে। ওই জন্য আমরা কি করছি, এই P1 কত 10 থেকে 15 পর্যন্ত আমরা কি করছি, P1টাকে প্রসেস করছি। ঠিক আছে, তো করার পর আমাদের P1টাও কমপ্লিট হয়ে গেছে, আর বাকি আছে কে, P3টা বাকি আছে। তাহলে এই জন্য আমরা কি করছি, 15 থেকে এরপরে 23 পর্যন্ত, মানে আমি আর এখানে ভাগ করে নে, 15 থেকে 23 পর্যন্ত ডিরেক্ট কাকে নিয়ে নিছি, P3কে নিয়ে নিছি। কারণ আমার তো আর কোনো প্রসেস বাকি নাই, শুধুমাত্র P3টা বাকি। ওই জন্য 15 থেকে 23 পর্যন্ত মানে 8 ইউনিট অফ টাইম আমরা কি করছি, P3কে নিয়ে নিছি। তো এটা হচ্ছে গ্র্যান্ড, মানে গান চার্ট হচ্ছে দেখা HJF এর। ঠিক আছে, তো এটা আমার প্রিমটিভটা করছি। তো প্রিমটিভ মানে এখন বুঝছো যে প্রিমটিভ মানে যে একটা প্রসেস চলছে, তো ওটা পুরোপুরি কমপ্লিট না হওয়ার আগে অন্য আরেকটা প্রসেস চলে আসে। যেমন এখানে P4টা পুরোপুরি কমপ্লিট হয়েছে, বাট P1 যখন এখানে P1 যখন ঢুকলো, তো P1 ঢুকার পর P1টা কিন্তু এই টাইমের মধ্যে কমপ্লিট হয় নাই, এই P1 এর পরে কি করছে, P5 চলে আসছে। ঠিক আছে, অ্যারাইভ টাইমের উপর দেখে, তারপর ব্রাশ টাইম দেখে, সবকিছু দেখে কি P5 চলে আসছে। ঠিক আছে, আবার আর P1টা কি করছে, আবার রেডি কিউতে ব্যাক চলে গেছে। যেহেতু এটা P1টা কি করছে, মানে এই টাইমের মধ্যে আবার রেডি কিউতে ব্যাক চলে গেছে। ওই জন্য আমরা কি বলতে পারতেছি, এটাকে প্রিম টিম বলতে পারতেছি। মানে প্রিম টিম হচ্ছে যে মানে একটা প্রসেস, মানে পুরোপুরি শেষ না হওয়ার আগেও রেডি কিউতে ব্যাক চাইতে পারে, অন্য আরেকটা প্রসেস কাজ করতে পারে, মানে প্যারালালি অন্য আরেকটা প্রসেস কাজ করতে পারে। কিন্তু নন প্রিম টিমে যতক্ষণ না পর্যন্ত প্রসেসটা কমপ্লিট হচ্ছে পুরোপুরি, অন্য কোনো প্রসেস আসতে পারবে না। এটা হচ্ছে ওদের পার্থক্য প্রিম টিম এবং নন প্রিম টিমের মধ্যে।
আচ্ছা দেখ, এটাকে আমি কি করে দিছি, মানে শর্ট করে নিয়ে আসছি। তো P4 কত, 0 থেকে 3 টাইম পর্যন্ত চলছে না? তো আমি 0 থেকে 3 টাইমস পর্যন্ত P4টাকে নিয়ে নিছি। এরপরে 3 থেকে 4 টাইমস পর্যন্ত P1 চলছে, তো 3 থেকে 4 টাইমস পর্যন্ত আমরা কি P1 কে আনছি। এরপরে 4 থেকে 5 টাইমস পর্যন্ত আবার P5 চলছে, ওই জন্য 4 থেকে 5 টাইমস আমরা P5 কে আনছি। এবার 5 থেকে 7 টাইমস এই 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 ব্যবধানের মধ্যে P2 চলছে, ওই জন্য 5 to 7 এর মধ্যে P2 করে রাখছি। এবার 7 to 10 এর মধ্যে কত, P5টা চলছে, এই জন্য 7 to 10 এর মধ্যে P5টাকে রাখছি। এরপরে 10 to 15 এর মধ্যে P1টা চলছে, এই জন্য 10 to 15 এর মধ্যে P1টাকে রাখছি। এরপরে লাস্টে বাকিটা P3 চলছে, এরপরে 15 থেকে 23 পর্যন্ত P3টাকে রাখছি। বুঝছস? তো মানে এটা আমি 1 ইউনিট করে করে দেখতেছি, তো মানে এটা আমি করছি 1 ইউনিট টাইম করে করে, মানে বুঝার সুবিধার্থে। এরপর এটা যদি বুঝে যাস তাহলে এটা ড্র করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ওয়েটিং টাইম আর এভারেজ টার্ন আউট টাইমটা বের করবো। তো আগেরটার মধ্যে এটা যেভাবে আছে এইটুকু আমরা ড্র করব। ড্র করার পর এরপরে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইমটা লিখবো। তো কমপ্লিশন টাইম মানে কি বুঝেছি, মানে যে প্রসেস, যেমন P1, তাহলে P1 শেষ হয়েছে কোথায়, P1 এখানের মধ্যে P1 শেষ হয়েছে এই 15 নাম্বার টাইমে শেষ হয়েছে না? তাহলে আমাদের 15 হচ্ছে P1 এর কমপ্লিশন টাইম। তা P2টা কোথায় শেষ হয়েছে, P2টা শেষ হয়েছে এখানে 7, তাহলে 7টা হচ্ছে P2 এর কমপ্লিশন টাইম। এরপর হচ্ছে P3, P3 কোথায় শেষ হয়েছে, 23-এ শেষ হয়েছে, তাই P3 কমপ্লিশন টাইম হচ্ছে 23। এরপর P4 শেষ হয়েছে 3-তে, তাহলে P4টা হচ্ছে কমপ্লিশন টাইম হচ্ছে 3। তো এভাবে করে P5 এর কোথায় শেষ হয়েছে, 10-এ শেষ হয়েছে, এইভাবে কমপ্লিশন টাইম 10 লিখলাম। তো টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম তো জানো, যে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে কমপ্লিশন টাইম থেকে যদি অ্যারাইভাল টাইমটা বিয়োগ করি তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম পাবো। আর ওয়েটিং টাইমটা হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমরা ব্রাশ টাইমটা যদি বিয়োগ করি তাহলে ওয়েটিং টাইমটা পাবো। তো এরপরে এগুলো সবগুলো যোগ করে, যেহেতু প্রসেস 5টা, 5 দিয়ে ভাগ করে দিব, এই যোগ করে 5 দিয়ে ভাগ করে দিছে। এরপরে সেম ভাবে এটা সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে দিছে। তো এভারেজ টার্ন আউট টাইম এবং এভারেজ ওয়েটিং টাইমটা পাই গেছি। বুঝছস?